এম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনেক। দিনের বাছাই করা সংবাদ এবং এরপর যে আলোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও হাই কমিশনার মোফাজ্জল করিম এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মাহমুদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। মোফাজ্জল করিম, আলোচনা আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি দেখছিলেন যে 2014-18 যেই গত নির্বাচনে দায়িত্বে থাকা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, আরও পাঠানো হয়তো হবে এবং এর মধ্যে কিছু যুগ্ম সচিব আছেন, সচিব ইয়েতে আপনি নিজেও সচিব ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারীদের তো নির্বাহী আদেশ পালন করতেই হয়, এই কারণে কি তাদেরকে যাচাই বাছাই ছাড়াই অবসরে পাঠানো? আপনাকে ধন্যবাদ। তবে আলোচনা শুরু করার আগে আর মাত্র 2-3 ঘন্টা পর শুরু হবে 21 ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস, মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, রাইট, সেটাই বলা উচিত। আর সেই সঙ্গে আমাদের জন্য বিশেষ করে শহীদ দিবস। জি, তো 21শে ফেব্রুয়ারির যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আজীবন আমাদের যে ঋণ, যেখানে যে বাঙালি আছে সারা পৃথিবীতে, সেই ঋণ তো শোধ করার নয়। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাতের জন্যে তারা যাতে জান্নাতুল ফেরদৌস লাভ করেন সেই জন্য দোয়া করি। আচ্ছা, তো আপনি যে প্রশ্নটা রেখেছেন অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন এবং এই প্রশ্ন সবার মনের মধ্যে এটা আসবে যে যাদেরকে এই শাস্তিস্বরূপী যাদেরকে ওএসডি করা হয়েছে, বোধহয় 33 জন না কয়জন দেখলাম খবরের কাগজে, গতকালকে 30 জন, আজকে 22 জন, তো মিলিয়ে হলো কত, প্রায় 52-53 জন এরকমই। এটা কী জন্যে, যে কেন তারা 2018 সালের যে দিনের ভোট, রাতের ভোট, রাতে সেটাই বলছি, জি, দিনের ভোট যে রাতে দেওয়া হলো, তারা তো এই পুরা প্রক্রিয়ার মধ্যে, নির্বাচনী প্রক্রিয়াতে, ভোটের প্রক্রিয়ার মধ্যে বিশেষ করে ডিসিরা রিটার্নিং অফিসার হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর যখন এরকম একটা ন্যাক্কারজনক একটা ব্যাপার যখন ঘটতে যাচ্ছে, বলা হচ্ছে যে রাত্রেবেলা বাক্স ভর্তি করে রাখতে হবে ইত্যাদি, তখন তারা এটা প্রতিবাদ করলেন না কেন এবং অথবা বর্জন করলেন না কেন ইত্যাদি। এইখানে কিন্তু একটু ভাববার বিষয় আছে। একজন সরকারি কর্মকর্তা যে পর্যায়ে হোক না কেন, বিশেষ করে জেলা প্রশাসকের মতো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি তার দায়িত্ব পালনে কতটুকু স্বাধীন বা স্বাধীনতা পান সেটা চিন্তা করার বিষয় আছে। তবু হ্যাঁ, স্কোপ যে একেবারে ছিল না তা নয়। হয়তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, কারণ আমি নিজে কয়েকটা জেলাতে ডেপুটি, বৃহত্তর জেলা তখন ছিল 80-র দশকে, এই বৃহত্তর ঢাকার আমি জেলা প্রশাসক ছিলাম, খুলনাতে ছিলাম, কুষ্টিয়াতে ছিলাম। আমার জানা আছে যে ডিসি কত দূর পর্যন্ত তার স্বাধীনতা বা কতটুকু পর্যন্ত তার ক্ষমতা ইত্যাদি। এখানে ডিসি এককভাবে কোনো ডিসি যে দেখা গেল যে কি রাজশাহীর ডিসি বা কুষ্টিয়ার ডিসি প্রতিবাদ জানিয়েছে, সেটা নয়। যেটা করা উচিত ছিল, করতে পারতেন তারা, তাদের একটা সংগঠন আছে, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের একটা সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যমে অন্তত সরকারের কাছে এটা পয়েন্ট আউট করা উচিত ছিল। এটা ঠিকই আছে, কিন্তু একবার যখন তাদেরকে নির্দেশ দেওয়া হয়ে গেছে, চলে গেছে, তখন এটা বাস্তবায়ন করা ছাড়া তাদের উপায় ছিল না। না করলে করতে পারতেন, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের উপরে শাস্তিমূলক মিনিমাম যেটা করা হয়তো তাকে ওএসডি করে রাখা হতো বা উইথড্র করে নিয়ে আসা হতো ইত্যাদি। তো ওএসডি আর উইথড্রর জন্যে যে কেউ তার বিবেককে বিসর্জন দিবে সেটা আমি মনে করি না। তাতে কি আছে, হ্যাঁ করলে করতো। তবে ওইটা আমি প্রথম যেটা বললাম আর কি, যখনই এরকম একটা ব্যাপার ঘটতে যাচ্ছিল, তখন ঢাকায় যারা অন্তত আছেন বিসিএস অ্যাডমিনের সিনিয়র অফিসাররা, সেই ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি,
ইত্যাদি থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের 40-50 জন সচিব বা অন্যান্য যারা আছে, তারা যখন এই আলামতটা যখন পেলেন, তখন তাদের উচিত ছিল এখানে সঙ্গে সঙ্গে অন্তত নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, এবং তারা যেহেতু কেন্দ্রে আছেন, যেহেতু সরকারের সর্বোচ্চ পর্যায়ে আছেন, সেখানে গিয়ে বলা উচিত ছিল যে এটা বোধহয় করা ঠিক হবে না, একটা প্রতিবাদের ভাষা। তো এটারও এটা গেলো একটা দিক। আমি একটা কথা বলে শেষ করে নিই। তো আরেকটা দিক হলো, কার কাছে এটা প্রতিবাদটা করবে? জালিমশাহী বলতে যাহা বোঝায় তাই কিন্তু গত 15 বছর ছিল রীতিমতো। অতএব সেখানেও এটা কতটুকু নিরাপদ ছিল প্রতিবাদ করা বা ভিন্ন মত পোষণ করা, সেটা একটা বিবেচনা বিষয় বটে। তো সেই কারণে এতদিন পর আপনার যে প্রশ্নটা আর কি, যে তাদেরকে এতদিন পরে, যে এটা তো এক ধরনের নীরব শাস্তি আর কি, যে ওএসডি করা, উড্র করে নিয়ে আসা। প্রথম কথা, এটা একটা অসম্মানজনক পোস্টিং। দ্বিতীয়ত, এটা আসলে কোনো পোস্টিং না। ওএসডির অনেক রকম যে ওএসডি আমরা বলতাম অফিসার ইন সার্চ অফ ডিউটি, যার কোনো ডিউটি নাই। আবার পরে স্বাধীনতার পরে পরে ওএসডি নাম হয়ে গেল ওই শালা দালাল, উইথ অ্যাপোলজি বলছি, এরকম। মানে যাই হোক, এটা নিয়ে অনেকই আছে। তো সেটা বিবেচনা করা উচিত যে তারা কতটুকু তাদের স্বাধীনতা তারা ভোগ করতে পারত। এখন বোধহয় এটা এইভাবে না করে অন্যভাবে কোনো কিছু করা যেতে পারত। আমি আরেকটু ছোট করে আপনার কাছে জানতে চাই, আপনি নিজেও সচিব ছিলেন, হ্যাঁ, যখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকেন, তখন আসলে আপনি যেটা বলছেন যে প্রোটেস্ট করার কথা, মানে ওই অর্ডারটা ফলো না করে কি কোনো উপায় থাকে কিনা? মানে সরকারি কর্মকর্তাদের না, সরকারি কর্মকর্তাদের ডিসিপ্লিন যেটা, কন্ডাক্ট রুল যেটা, আইন কানুন যেটা, সেটা মানতে হবে। এবং চেইন অফ কমান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যে আদেশটা গেল ডিসিদের কাছে, 64 জেলার ডিসির কাছে। তারা কোত্থেকে পেলেন? ক্যাবিনেট ডিভিশন থেকে পেলেন, কিংবা হয়তো হোম মিনিস্ট্রি থেকে পেলেন, যেখান থেকে পান না কেন। কিন্তু তারা সবাই জানে, আমরা সবাই জানি, এমনকি গতকাল যে অফিসার যোগদান করেছে সেও জানে যে এই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সর্বোচ্চ পর্যায় থেকে আসে, হয় মন্ত্রী পরিষদ থেকে আসে, ক্যাবিনেট থেকে, অথবা একদম টপ প্রধানমন্ত্রী থেকে কাছ থেকে আসে। তো এটা তাদের কিছুই করার তখন থাকে না বটে। আমি একটু হাসান মামুনের কাছে, যে হাসান মামুন, একই প্রশ্ন আপনার কাছে। নির্বাহী আদেশ পেলে তো পালন করতেই হয়, সাথে আরেকটু জড়িয়ে যাই, এই যে ইনিশিয়েটিভটা, প্রশ্নটা হচ্ছে এটা কি প্রশাসন পুনর্গঠন নাকি প্রতিশোধ? ধন্যবাদ আমাকে ডাকার জন্য। স্যার তো বললেন যে কি পরিস্থিতির মধ্যে সরকারি কর্মকর্তারা কাজ করেন এবং নির্বাচনী দায়িত্ব পালন করেন। তবে আমরা সাধারণভাবে জানি যে প্রজাতন্ত্রের কর্মচারী যারা, আসলে কর্মকর্তা বলে তো কিছু নাই, সবাই কর্মচারী, সংবিধানে এটাই আছে। তো প্রজাতন্ত্রের কর্মচারীদের আসলে সরকারি নির্দেশ যেমন পালন করতে হয় রাজনৈতিক সরকারের, একই সঙ্গে নির্দেশ যদি মানে আইনগত কর্তৃত্ব বহির্ভূত হয়, মানে অসাংবিধানিক বা আইন বিরোধী হয়, সেই নির্দেশ কিন্তু উনি পালন না করলেও পারেন, মানে এটা উনি উপেক্ষাও করতে পারেন যদি সেই গ্রাউন্ড থাকে। তো সেটা করা যেত কি না, এই প্রশ্নটা আমি স্যারের কাছে একটু মানে রাখবো আর কি, যে উনি হয়তো পরে বলবেন। সেই মানদণ্ডে তারা কিন্তু দণ্ডিত হওয়ার যোগ্য, যদি তারা মানে এটা করলেন না কেন সেই জন্য। তবে এখানে দেখতে হবে যে পরিস্থিতিটা এমন ছিল, বিশেষ করে মানে প্রশাসন যিনি দেখভাল করতেন, উনি প্রয়াত এসটি ইমাম সাহেব, উনি প্রশাসনকে এমনভাবে সাজিয়েছিলেন, ওনার নেতৃত্বে যা হয়েছিল, আসলে ওখানে বাছবিচারের কোনো ব্যাপার ছিল না। মানে কোন নির্দেশ সংবিধান পরিপন্থী, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কোনটা আমি করতে বাধ্য না, এই বাছবিচারের ব্যাপার আসলে 2018-র দিকে আর ছিল না। 2014 থেকেই পরিস্থিতি কিন্তু ভিন্ন। 2014 নির্বাচনটা যেভাবে হয়েছে, এরপরে অনেকে আশা করেছিলেন যে 2018-র নির্বাচনটা একটু ডিফারেন্ট হবে, কারণ তখন বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচনে এসছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে।
যেহেতু বিএনপির নেতৃত্ব, প্রবাসী নেতৃত্ব অনুপস্থিত, খালেদা জিও জেলে, তো এই অবস্থায় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে কিন্তু বিএনপি নির্বাচনে এসেছিল সদিচ্ছা নিয়ে। মনে করা হয় যে এই সদিচ্ছাটাকে এক্সপ্লয়েট করা হয়েছে, মানে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে, তাদের সঙ্গে যে অঙ্গীকার করা হয়েছিল, প্রধানমন্ত্রী বৈঠক করে যে অঙ্গীকার করেছিলেন যে নির্বাচন স্বচ্ছ হবে, ভালোভাবে হবে, সেটা কিন্তু রক্ষা করা হয়নি। এবং প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে, বিশেষ করে পুলিশকে দিয়ে, আমরা এমন কথাও শুনি যদিও অসমর্থিত সূত্র, যে তৎকালীন পুলিশ প্রধান উনি নাকি এই ধারণাটা প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন যে রাতেই ভোট করে ফেলা যায়। বিভিন্ন টকশোতে শুনি, জানি না এগুলো ইনভেস্টিগেট করা উচিত। এবং প্রধানমন্ত্রী অবাক হয়েছিলেন শুনে, সাবেক প্রধানমন্ত্রী, যে এটা সম্ভব কিনা। উনি বললেন যে হ্যাঁ, এটা সম্ভব। তো রাতে সেভাবে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল এবং এগুলোর তথ্য প্রমাণও আছে অনেক। এবং এই কাজে প্রশাসনিক কর্মকর্তারা শুধু না, পুলিশের লোকজন, মানে ডিসিদের বিরুদ্ধে তো অ্যাকশন হচ্ছে, এসপিদের বিরুদ্ধেও তো অ্যাকশন হতে পারে, কারণ এসপিদের সহায়তা ছাড়া তো এটা, বরং এসপিদের ভূমিকা বেশি ছিল। আচ্ছা, এই কাজে কিন্তু মানে শিক্ষকদেরও ব্যবহার করা হয়েছে, এটা সবচেয়ে মর্মান্তিক, তাই না? শিক্ষকদেরও ভূমিকা থাকে নির্বাচনী কর্মকর্তা হিসেবে। তাদেরকেও আমরা দেখি যে বিভিন্ন জায়গার ব্যাংকের কর্মকর্তাদেরকেও আসলে তাদেরকেও বাধ্য করা হয়েছিল, করা হয় যে আপনারা নির্বাচনী। সবচেয়ে মর্মান্তিক হচ্ছে যে শিক্ষকদের যদি এই কাজে ব্যবহার করা হয়, এই ধরনের কাজে, জনগণের ভোটাধিকার হরণের কাজে, তাহলে এটা কিন্তু জাতির যে নৈতিক মানদণ্ড, এটা নষ্ট করে দেয়। সেই ব্যাপারটাও ঘটেছিল। তো আর এই নির্বাচনগুলোতে ইসি, মানে ইলেকশন কমিশনের অত ভূমিকার প্রশ্ন আছে, তাই না? তাদের ভূমিকাটাই মুখ্য। তারা কি করে এই ধরনের নির্বাচন কন্ডাক্ট করলেন এবং তারা কেন সরে গেলেন না? তারা তো প্রশাসনিক কর্মকর্তাদের মতো বাধ্য না, তারা কিন্তু রিজাইন করতে পারতেন এবং তাদের কিন্তু এক ধরনের ইমিউনিটি আছে। আমরা তো দেখেছি যে যারা ইলেকশন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার যাদের অ্যাপয়েন্ট করা হচ্ছে, সবাইকে রাজনৈতিক বিবেচনায়, পলিটিক্যাল, ওই তো ব্যাপারটা ওইভাবে হয়ে আসার ফলে আসলে এই আলোচনাগুলো একটু অবান্তরও, যে তারা কেন করলেন না, মানে তারা করবেন না, এটাই স্বাভাবিক। হাসান মামুন, আমি আরেকটু আপনার কাছে একটু জানতে চাই, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আমরা এই আলোচনাটা করব। আমি প্রশ্নটা আপনাকে করে যেতে চাই, সেটা হচ্ছে প্রশাসনের এত লোক একসাথে অবসর পাঠানোর কারণে সেখানে আসলে মানে দক্ষ জনবলের অভাব দেখা দেবে কিনা, এই প্রশ্নটা থাকলো আপনাদের দুজনের কাছে। আমরা বিরতি থেকে ফিরে এসে এটা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও হাই কমিশনার মোফাজ্জল করিম এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মাহমুদ। বিরতির আগে যে প্রশ্নটা রেখেছিলাম তার সাথে আরেকটি প্রশ্ন একটু মোফাজ্জল করিম আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আসলে এই সিভিল সার্ভিসের এই অবস্থা কেন? সেই দুঃখের ইতিহাস। এই সিভিল সার্ভিস আজ 250 বছরের পুরনো সিভিল সার্ভিস। সেই ব্রিটিশ আমলে 1859-এ প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিসটা গঠন করা হয়। এরপরে থেকে তাদের অবজেক্টিভ, শাসনের মানে ব্রিটিশদের শাসন ব্যবস্থার অবজেক্টিভ একটা ছিল শোষণ, এখান থেকে সম্পদ আহরণ করে দেশে, এই তো। কিন্তু আমাদের স্বাধীন দেশে তো তা না। স্বাধীন দেশে জনসেবা করা, জনগণের যাতে উপকার হয় ইত্যাদি। যেটাই করেন না কেন, আপনি সম্পদ আহরণের জন্যই হোক আর জনসাধারণের সেবা করার জন্যই হোক, আপনার তো একটা ডিসিপ্লিন মেনে চলতে হবে। এই ডিসিপ্লিনটা কিন্তু ব্রিটিশরা আমাদেরকে উপহার দিয়ে গেছিলো বলতে পারেন। তারা যত খারাপই হয়ে থাকুক না কেন, এই দেশকে লুণ্ঠন করেছে, এই দেশকে শোষণ করেছে, সবই ঠিক আছে, কিন্তু প্রশাসন আমাদেরকে হাতে করে দিয়ে গেছে। সেটাই চলে আসছিল। 1947-এ যখন ব্রিটিশরা চলে গেল, তখনও সেটাই চলল। এবং তার বিভিন্ন দিকের মধ্যে সিভিল সার্ভিসের উল্লেখযোগ্য দিক ছিল এটা যে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত, সৎ, এই সমস্ত গুণাবলী সমৃদ্ধ একটি সার্ভিস ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উত্তরসূরি হিসেবে। পাকিস্তানি আমলে সেটা সিভিল সার্ভিস অফ পাকিস্তান হলো, আর প্রদেশে ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস। যাই হোক, এখন
এই সিভিল সার্ভিস এর রিক্রুটমেন্ট, ট্রেনিং, এর কন্ডাক্ট রুল, তার পদায়ন ইত্যাদি কীরকমভাবে হবে না হবে সমস্ত কিছু আইন কানুনের মাধ্যমে হতো। এবং এটা মোটামুটি পাকিস্তানিরাও যত খারাপই তারা মানুষ হয়ে থাকুক না কেন, আমাদেরকে যতই শোষণ করে থাকুক না কেন, এটা তখন মেনে চলেছে। বাংলাদেশে এসেও এটা ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু এটা নষ্ট হয়ে গেল কখন? এরশাদের পতনের সময়। 9 বছর যে এরশাদের আমল ছিল, যেটা সত্যিকার অর্থে স্বৈরাচারী আমল ছিল, এটা কোনো বাড়িয়ে বলার কথা নয়। তবে হ্যাঁ, এরশাদের স্বৈরাচারের মধ্যেও সিভিল সার্ভিসটাকে কিন্তু এরশাদ নষ্ট করেন নাই। আমি তখন চাকরি করেছি কমিশনার হিসেবে, ডিসি হিসাবে, অতএব সেই অভিজ্ঞতা বলছি। কিন্তু এরশাদের যখন পতনের সময় আসলো 80-র দশকের শেষে, 1990-এ, তখন আমাদের কিছু কিছু উচ্চাভিলাষী সহকর্মী তারা গিয়ে রাজনীতিবিদদের সঙ্গে হাত মিলালেন, যেটা আনথিঙ্কেবল, অকল্পনীয় যে সরকারি কর্মচারী গিয়ে কী করে রাজনীতিবিদদের সঙ্গে হাত মিলায়। কী জন্যে? তারা বলল যে আমরা সমস্ত সরকারি কর্মচারীদের নিয়ে এসে আপনাদের সঙ্গে যোগ দিতে রাজি আছি। ফজলুল করিম, আপনি কি নামগুলো একটু বলতে পারেন কারা কারা? বলতে কোনো আর লজ্জার কিছু নেই, কারণ আরও অনেক ইয়েতেও বলেছি, অনুষ্ঠানে বলেছি। তো এটা সেই সময়ে তাদের লক্ষ্য হলো যে অনুগ্রহ পাওয়া, যে দল ক্ষমতায় আসবে। তখন কিন্তু পরিষ্কার হয়ে গেছিল যে এরশাদের পতন হচ্ছে 89-এর শেষের দিকে, হ্যাঁ 90-এর শেষের দিকে, পতন হচ্ছে, আর হয় আওয়ামী লীগ অথবা বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু একটা ধারণা সৃষ্টি হয়েছিল এবং পরিবেশটাও এমন ছিল যে মনে হচ্ছিল যে হ্যাঁ, আওয়ামী লীগই ক্ষমতায় আসবে। একটা জনরব উঠে গেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। তখন আমাদের 2-1 বন্ধু, বিশেষ করে একজন বন্ধু, আপনি নাম জানতে চাচ্ছেন, আমি শ্রদ্ধার সঙ্গে বলছি, আমার কলিগ, আমার শ্রদ্ধেয় কলিগ, আমার প্রিয় কলিগ, আমার বন্ধু, বিশ্ববিদ্যালয়ে আমার সহপাঠী মহিউদ্দিন খান আলমগীর, সোজা কথা, যাকে সচরাচর মখা আলমগীর বলে পরিচিত, খা আলমগীর। সে করলো কি, সে কিছু তরুণ অফিসারদেরকে জোগাড় করলো, যারা পরবর্তী পর্যায়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন তারাও ভালো ভালো পদায়ন পেল, প্রমোশন পেল, বিদেশে যাওয়ার সুযোগ পেল ইত্যাদি। সে তাদেরকে নিয়ে গিয়ে আমার কাছে প্রথম আসলো, কারণ আমি তখন বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইলেক্টেড। আমার যিনি ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি, তিনি ছিলেন প্রেসিডেন্ট, তারপরটা ইলেক্টেড ছিল না। যাই হোক, সে আমাকে বলল যে আসো আমরা যাই শেখ হাসিনার সঙ্গে দেখা করি ইলেকশনের আগে। আমি বললাম কেন? আমরা বলি আমরা আছি আপনার সঙ্গে, আপনি এগিয়ে চলুন। হাসিনা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, এরকম একটা। আমি তোবা আমরা সরকারি কর্মচারী। আমি বললাম যে আমরা ওগুলাতে যাবো কেন? বলে ভাই তুমি গেলে পরে, তুমি বলো তুমি গেলে পরে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন পুরাটাই যাবে, হাসিনা আমাদেরকে পরে এটার পুরস্কার দেওয়া, এই পুরস্কার আমার কোনো দরকার নেই। সে গিয়ে হাসিনার কাছে লাগালো যে এই মোফাজ্জল করিমের কারণে অন্যরা আসলো না, সেও আসলো। সে গেল, আসলো, এইখান থেকে ধ্বংস শুরু। তারপরে আপনারা জানেন বেগম জিয়ার কাছে কেউ গেল না, এই জন্য গেল না, বললাম যে সম্ভাবনা, মানে জনরব ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে। তখন জনতার মঞ্চ নামক একটা কুখ্যাত মঞ্চ তৈরি করলো এই আলমগীর এবং তার সঙ্গে আর কিছু ইয়াং অফিসার ইত্যাদি। সেটা আরো পরে স্যার, সেটা খালেদা জিয়ার আমলের শেষ দিকে। না, এটা ওই সময়ই। না, সেটা তো হচ্ছে খালেদা জিয়া তো ক্ষমতায় এলেন না, সেই আমলের শেষ দিকে, ওই সময়ের কথা বলছি না, সরি, যখন ক্ষমতায়, ওই যে কি বলে, খালেদা জিয়ার ক্ষমতার শেষ দিকে। হ্যাঁ, মানে এটাই পরিপক্ক হলো, মানে কন্ট্রারি টু দি এক্সপেকটেশন অর টু দি ইমাজিনেশন অফ দি পিপল, ক্ষমতায় চলে আসলো বিএনপি। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন। কিন্তু যখন খালেদা জিয়ার মানে তার সময়ের শেষ দিকে, তখন আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠলো, বিভিন্ন আন্দোলন শুরু করলো। সেই সময়ে জনতার মঞ্চ বলে একটা কুখ্যাত মঞ্চ
ওই ফরেন অফিসের সামনে ওখানে একটা মঞ্চ সৃষ্টি করে, একটা রাজনৈতিক মঞ্চ আর কি। আমি তো অবাক। তারপরে সেক্রেটারিয়েটের মধ্যে মিছিল মিটিং স্লোগান ইত্যাদি দেওয়া শুরু করলো সরকারের বিরুদ্ধে। আমাকে তখন টানাটানি হয়েছিল এসে, আমি স্পষ্টভাবে মানা করেছি, অনেক মানা করেছি, কেউ শুনে নাই। আমরা একটু হাসান মামুনের কাছে যাই। প্লিজ। হাসান মামুন, যেটা মোফাজ্জল করিম বলছিল যে এটার ধ্বংসের শুরু সেই মহিউদ্দিন খান আলমগীর, যারা একটা রাজনৈতিক দলের সাথে গিয়ে বলছিল যে আমরা আছি আপনার সাথে। এটা একটু জানতে চাই। আর যে প্রশ্নটা আসলে করে গেছিলাম আপনাকে, যে এই যে ঢালাওভাবে যে সচিব বা ডিসিদের অবসরে পাঠানো হচ্ছে, সেই জায়গায় কি একটা দক্ষ জনবলের একটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা ঘাটতি পড়বে কিনা? আচ্ছা, স্যার যেটা বলছিলেন যে জনতার মঞ্চে আনুষ্ঠানিকভাবে আসলে মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রাজনীতিকীকরণ হয়ে গেল এবং তাদেরকে পরে কিন্তু পুরস্কৃত করা হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে এখানে যারা জড়িত ছিল, পরে বেগম জিয়ার শাসনামল কিন্তু এসছিল 2001-এর পরে, তাদেরকে কিন্তু সেভাবে দণ্ডিত করা হয়নি। মানে এটা নিয়ে কিন্তু মামলা মোকদ্দমা হতে পারত বা এটার একটা নিষ্পত্তি হতে পারত। কারণ বেসামরিক প্রশাসনের এই ধরনের রাজনীতিকীকরণ, এটা কিন্তু রাষ্ট্রের একটা বড় রকম ক্ষতি, তাই না? কারণ প্রশাসন তো দেশ চালায়, সত্যি কথা বলতে গেলে মানে সরকার চালায় নীতি নির্ধারণ করে, কিন্তু প্রশাসনের মাধ্যমে সেই নীতিগুলো ইমপ্লিমেন্টেড হয়, বাস্তবায়ন হয়। যেমন বাজেট বাস্তবায়ন হয় প্রশাসনের মাধ্যমে, উন্নয়ন প্রশাসন বলি আমরা, স্যার আরও ভালো বলতে পারবেন। তো উন্নয়ন প্রশাসন যদি কাজ না করে বাজেট বাস্তবায়ন হবে না, বাজেট বাস্তবায়ন না হলে উন্নয়ন কর্মকাণ্ড বিকশিত হবে না, কর্মসংস্থান হবে না ইত্যাদি। তো এখন এই ব্যাপারটা শুরু হয়েছে জনতার মঞ্চ থেকে এবং এটা চলেছে পাল্টাপাল্টি, এবং এটা হতে হতে শেষে এই গত 15 বছরে প্রশাসনের পরিপূর্ণ দলীয়করণ হয়েছে। এবং আপনি লক্ষ্য করবেন এটা কেবল বেসামরিক প্রশাসনে সীমিত থাকেনি, এটা কিন্তু সামরিক প্রশাসনেও, এটা যে সংবাদ সম্প্রসারণ আপনাদের অনুষ্ঠানের নাম, ওই সামরিক প্রশাসনেও কিন্তু সম্প্রসারিত হয়েছে। ফলে এই রেজিম চেঞ্জের পরে এখন কিন্তু সামরিক প্রশাসনেও কতখানি রদবদল হলো, সেটা কতখানি জনবান্ধব হলো, এই প্রশ্নও কিন্তু আছে। এবং সেখানে কেন সংস্কার হচ্ছে না যথেষ্ট, এই প্রশ্ন আছে, তাই না? আমরা মাঝে দেখলাম যে গোপন বন্দিশালা, সেখানে প্রধান উপদেষ্টা গেলেন, মিডিয়ার লোকদের নিয়ে গেলেন। না, এখানে আমরা একটু আপনাকে বলে রাখি, দুইটা বিদেশি গণমাধ্যম, হ্যাঁ, দুইটা বিদেশি গণমাধ্যম, এটা নিয়ে বিতর্ক আছে যে দেশি গণমাধ্যম না বিদেশি গণমাধ্যম, কিন্তু গণমাধ্যম ছিল। এবং প্রশ্নটা ছিল যে গণমাধ্যম নিয়ে যেতে নাকি বাধা দেওয়া হচ্ছে, এই খবরও ছিল। যাই হোক, সেটা শেষ পর্যন্ত দেখা গেল যে না, বাধা অপসারিত হয়েছে এবং উনি গেলেন। তার মানে হচ্ছে যে সামরিক প্রশাসনের মধ্যেও কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা আছে। এবং মাঝে খবর বেরিয়েছিল যে সেখানেও কিছু দায় দায়িত্ব নির্ধারণ এবং বিচারের উদ্যোগ আছে। তো আমরা এই উদ্যোগগুলো জানতে চাবো যে সেখানেও পরিশুদ্ধ করার প্রশ্ন তো আছে। আপনি বলছিলেন যে বেসামরিক প্রশাসনে এই যে রদবদলগুলো হচ্ছে, এগুলোতে দক্ষতার ঘাটতি হবে কিনা, দক্ষ জনবলের অভাব হবে কিনা। তো প্রশাসনে কিন্তু এই যে নিয়োগ পদোন্নতি, এইসব ক্ষেত্রে যে রাজনীতিকরণ হয়েছে বিগত 2 দশক বা তার বেশি সময় ধরে, তাতে কিন্তু দক্ষতা নিরুৎসাহিত এমনিতেই হয়েছে। মানে দক্ষতার ঘাটতি প্রশাসনে আছে বলেই মনে হয়। এবং যেহেতু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে প্রশাসন পরিচালনা হয়েছে, ফলে দক্ষতার চর্চাও কিন্তু হয়নি, এমনিতেই দক্ষতার ঘাটতি আছে। এই অবস্থায় এই সিদ্ধান্তের মাধ্যমে এর একটা মানে অভিঘাত প্রশাসনে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু এই দাবিটা তো আছে যে স্বৈরাচারের দোসর যারা ছিল বা এই রেজিমকে যারা শক্তিশালী করেছিল প্রশাসনের ভেতর থেকে, পুলিশের ভেতর থেকে, বিভিন্ন পর্যায় থেকে, তাদেরকে অপসারণ করতে হবে। কারণ তাদেরকে অপসারণ না করলে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করতে পারছে না এবং ডেলিভার করতে পারছে না সার্ভিস। এই অভিযোগ কিন্তু আবার সরকারের বিরুদ্ধে আছে, যে কারণে সরকার এক ধরনের বাধ্য এই ব্যবস্থাগুলো নিতে, এবং এই দাবিও তো আছে যে এদেরকে সরাতে হবে। এবং এখানে দক্ষতা অদক্ষতা বিচারের খুব সুযোগ নাই, এখানে একটাই দৃষ্টিভঙ্গি যে তারা স্বৈরাচারের দোসর ছিল কিনা। এবং এর মধ্যে উইচ হান্টিংও হতে পারে, মানে আমি বলছি যে যারা দোষী না, মানে প্রতিপক্ষ বানিয়ে উৎখাত করা, এই ব্যাপারটাও ঘটতে পারে। এগুলো যে ঘটছে না তা না, কিন্তু এখানে আসলে কিছু করার আছে বলে আমার মনে হয় না।
ধন্যবাদ হাসনুন। আমরা একটা বিরতি নিয়ে বিরতির পরে এসে আমরা আবার আলোচনা করব। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন মোফাজ্জল করিম এবং হাসান মামুন। মোফাজ্জল করিম, যেটা হাসান মামুন বলছিলেন, জনতার মঞ্চে যে তৎকালীন যেসব সরকারি কর্মকর্তারা ইনভলভ ছিলেন, তাদের কি পরবর্তীতে কোনো বিচার হয়েছিল? না, এটাই দুঃখজনক। তখন যদি করা হতো তাহলে পরে এটা ওখানেই সমাপ্ত হয়ে যেত। কিন্তু যারা ওই 96-এ জনতার মঞ্চ করলো, সচিবালয়ের মধ্যে মিছিল করলো, বক্তৃতা দিল, তাদের বিরুদ্ধে পরে যখন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলো, তখন তো সবাই আশা করেছিল বোধহয় এরা যারা ডিসিপ্লিন ভঙ্গ করেছে। সিভিল সার্ভিসের মূল কথা হচ্ছে দুটা জিনিস, মেধা এবং শৃঙ্খলা, এই দুইটাই, নিয়মানুবর্তিতা। এটা যখন অন্তত যারা এগুলার নেতৃস্থানীয় ছিল তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি টাস্তি দিলে পরে অন্ততপক্ষে তাদের যদি শোকজটাও যদি করা হতো, কেন তোমরা এরকম করলে, তাহলে এটা পারতো না। এটা কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য যা হলো, পরে পুরোপুরি দলীয়করণ হয়ে গেল। দলীয়করণ মানে কি, সিভিল সার্ভিসটা তখন আস্তে আস্তে দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল ওই যে আলমগীর যে দলকে নাকি চলে গেল আওয়ামী লীগের দিকে, আর কিছু ছিটে ফুটা, খুব বেশি না, তারা থাকলো বিএনপির পক্ষে। এটা কোনো পক্ষে বিএনপিও না, আওয়ামী লীগও না, জামাতে ইসলাম না, কোনো দিকে সরকারি কর্মচারীদের যাওয়া উচিত নয়। তাদের নৈর্ব্যক্তিকতা যেটা, এটাই হচ্ছে সিভিল সার্ভিসের একটা মস্ত বড় গুণ, অবজেক্টিভিটি। তাদের যেন কাজে কর্মে বোঝা না যায় যে কোনো দিকে তারা ঝুঁকছে। তারা হবে কোনো দলের কর্মচারী নয়, একজন সিভিল সার্ভেন্ট। আমি সবসময় গৌরবের সঙ্গে বলতাম, এবং দুঃখের বিষয়ে আমার বন্ধু মহিউদ্দিন আলমগীর যে এই সমস্ত কাণ্ড কারখানা করলো, সেও একসময় খুব জোরে জোরে বলতো, আমরা কোনো দলের নয়, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। তারপরে প্রজাতন্ত্রের কর্মচারী তো কী করলো, যাই হোক। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সরকারি কর্মচারী যে যেখানেই থাকো, একটা পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত সকলেই, আপনি কিন্তু কোনো দলের, এমনকি কোনো সরকারেরও নয়, আপনি রাষ্ট্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। বেতনটা পান রাষ্ট্রীয় কোষাগার, জনগণের করে, এবং সেই টাকাটা কি, জনগণের টাকা। সেই জনগণের মধ্যে 50টা দল থাকতে পারে, 5000 নেতা থাকতে পারে। যাই হোক, এটা নষ্ট হয়ে গেছিল। এটাকে যদি কিছু একটু পরবর্তী 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলেন, বিপুল ভোটে যখন আসলো, আচ্ছা, তখন উচিত ছিল যে কিছু শাস্তিমূলক ব্যবস্থা না হোক, অন্ততপক্ষে কিছু শৃঙ্খলাজনিত কিছু কাজকর্ম করে শাসন ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা। সেটা দুঃখের বিষয়, সেটা করা হয় নাই। আচ্ছা, এই যে এখন যে যাদেরকে যে করা হলো, কি ওএসডি করা হলো, বা শুধু কি ডিসিরাই এটার জন্য? ডিসি তো রিটার্নিং অফিসার, ডিসি তো হুকুম দিয়েই খালাস। ডিসি সাহেব দাঁড়াইয়ে দাঁড়াইয়ে তো ওখানে করে নাই, বাক্স ভর্তি করে নাই রাতে 12টার সময় বা 1টার সময় বা 2টার সময়। ওইটা কারা করেছে? এখানে প্রথমেই প্রশ্ন আসে, পুলিশের সাহায্য ছাড়া কি এত রাত্রে এই সমস্ত কাণ্ড করেন? তো এসপি সাহেব যিনি ছিলেন, তার কোনো কিছু হলো না, শুধু ডিসির উপরে এই ওএসডি বলেন বা এই হলো। এটা ঠিক না। অন্ততপক্ষে যদি শাস্তি দিতে হয় বা কোনো ব্যবস্থা নিতে হয়, সেটা যাই হোক, হয়তো সরকার আমাকে বলতে পারেন, আপনাকে বলতে পারেন, ওএসডি বানানো হয়েছে, এটা কোনো শাস্তি না, তাতে কী আছে? আরে শাস্তি না, কিন্তু এটা এক ধরনের শাস্তি। অর্থাৎ তাকে হেয় প্রতিপন্ন করা হলো। তার পদটা, গোড়াতে আমি বলেছিলাম যে অফিসার ইন সার্চ অফ ডিউটি, অথবা ওই শালা দালাল, স্বাধীনতার পরে ওই সমস্ত আজে বাজে কথাবার্তা বলা হয়। তো ফলে আমি বলছি, উচিত হবে আর কি যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া, এবং প্রশাসনটাকে আর একটু সুদৃঢ় করার জন্যে সম্পূর্ণ রকমভাবে এটাকে দলীয়করণ মুক্ত করেন। দলীয়করণ। হাসান মামুনের কাছে আমাদের হাতে সময় বেশি নেই। হাসান মামুন, যে কথাটা মোফাজ্জল করিম বলছিলেন, তৎকালীন বিএনপি সরকার কেন আসলে পারলেন না এই যে জনতার মঞ্চ যারা করলেন, যেসব সরকারি লোকজন ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে?
সেটা তো স্যার বললেন, মানে আপনার কাছে কি মনে হয় যে কেন পারলেন এটা না? ওনারাই ভালো বলতে পারবেন যারা প্রশাসনের ভেতরে ছিলেন বা যোগাযোগ আছে, তাই না? আমরা দেখেছি যে তখন যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল 2001 সালে নির্বাচন করতে, তারা কিন্তু প্রথম রাতেই অনেক সচিবকে অদল বদল করেছিল। হ্যাঁ, এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল এবং সরকার তখন বলছিল যে এটা না করলে নির্বাচনটা নিরপেক্ষভাবে করা যাবে না। তো সেই নির্বাচন হলো, তারপরে সরকার গঠিত হলো, বিএনপি জামাত সরকার। তো তারা ব্যবস্থা নেয়নি। তারপরে আমরা দেখলাম যে 111 হলো এবং 111 হওয়ার পেছনে ওই সরকারের কৃতকর্ম দায়ী ছিল অবশ্যই। তারা কিন্তু ওই নির্বাচনকে ম্যানিপুলেট করতে চেয়েছিল বলে 111 হয়েছে, এরকম একটা পারসেপশন আছে। তারপরে তো আওয়ামী লীগ এসে প্রশাসনকে লণ্ডভণ্ড করেছে এবং প্রশাসনকে পরিপূর্ণ দলীয়করণ, যেটা আমি বলছি যে বেসামরিক প্রশাসন শুধু না, সামরিক প্রশাসনকে দলীয়করণ করেছিল, তাই না? এবং এই আন্দোলনে দেখা গেল যে পুলিশ একটা ভয়ঙ্কর ভূমিকা রেখেছে। পুলিশ কিন্তু 5 তারিখেও গোলাগুলি করছিল, যেখানে সেনাবাহিনী অবস্থান নিয়ে ফেলেছে 3 তারিখ থেকে যে আন্দোলনকারীদের পাশে থাকবে বা জনগণের পাশে থাকবে, তাই না? মানে পুলিশ কী মাত্রায় দলীয়করণ হয়েছিল এটা আমরা জানি। তো স্যার বলছিলেন যে পুলিশের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে, সেই অ্যাকশনটা নেওয়া হবে, মানে এসপিদের বিরুদ্ধেও যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এমনকি ইলেকশন আমরা ধন্যবাদ হাসান মামুন, ধন্যবাদ মোফাজ্জল করিম। আমাদের শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের। ডিবিসির সঙ্গেই থাকুন।